কাতারের মার্কিন বিমান ঘাঁটি দুবাই কনসুলেটে ইরানের হামলা। হরমুজ প্রণালীতে তেল ট্যাংকারের নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত খামেনির ছেলে মুস্তফা। আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে আজ ও কাল দুটি বিশেষ ফ্লাইট চালাবে ইউএস বাংলা। ভিসার মেয়াদ শেষ হওয়াদের তথ্য সংগ্রহে প্রবাসী কল্যাণ। দুদিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৈঠক করবেন দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা ইস্যুতে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ। ৩ কার্যদিবসের মধ্যে ব্যক্তিগত অ্যাকাউন্টের সব নথি জমার নির্দেশ। এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবে রাজধানীর বেশিরভাগ খাল দখলের অভিযোগ। খনন চালিয়ে পুনরুদ্ধারের আশ্বাস পানি সম্পদ মন্ত্রণালয়ের। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে সদ্য নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে নির্বাচিত করেছে দেশটির কাউন্সিল। এদিকে সংঘাতের পঞ্চম দিনেও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। নতুন করে দুবাইয়ের মার্কিন কনসুলেটের সামনে ড্রোন হামলা এবং কাতারের আল উদেইদের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারের নিরাপত্তায় মার্কিন নৌবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে আইআরজিসির চাপে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস খামেনি পুত্র মুস্তফাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছেন। অন্যদিকে একে অপরের ভূখণ্ডকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলার অব্যাহতির দাবি করে আসছে ইসরায়েল ও ইরান। নতুন করে আক্রমণ চালিয়ে ইরানের কোচ বাহিনীর এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। এছাড়া ইসরায়েলের পাশাপাশি লেবাননেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের 3টি গ্রামের বাসিন্দাদের স্থান খালির নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশটিতে মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব বহুদিনের। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন সর্বোচ্চ নেতা খামেনি। জবাবে সমান তালে হামলা চালাচ্ছে তেহরানও। মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন এই অভিযান 4 থেকে 5 সপ্তাহ চলতে পারে। এখন প্রশ্ন হলো, ইরান কি পারবে মোকাবিলা করতে? আর এই যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ কত হতে পারে? বিস্তারিত জানাচ্ছেন শাহানা জাহান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এরপর পরই কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান। কিন্তু প্রশ্ন, কোন উপায়ে ইরান তাদের প্রতিশোধ নিচ্ছে? ইরানের শক্তি প্রদর্শনের প্রধান হাতিয়ার হলো তাদের মিসাইল বা ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে ইরানের কাছেই সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে, যেখানে ব্যালিস্টিক এবং ক্রুজ 2 ধরনের মিসাইল আছে। ইরানের সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, যে ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে ইসরায়েল এবং পারস্য উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে সহজেই আঘাত হানছে তেহরান। এছাড়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন ফাত্তাহ, জুলফিকার, কিয়াম 1 এবং পুরনো শাহাব 1 ও 2 মডেলের মিসাইল তো আছেই। স্বল্প পাল্লার মিসাইল যেমন শাহাব 3, ইমাদ, গদর 1, খোররাম শাহর এবং সেজ্জিল অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বড় অংশ মাটির গভীর সুড়ঙ্গ, গোপন ঘাঁটি এবং সুরক্ষিত লঞ্চ সাইটে লুকিয়ে রেখেছে। এই শক্তিশালী নেটওয়ার্কের কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা দ্রুত নষ্ট করে দেয়া অসম্ভব। এদিকে ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরিতে ব্যবহৃত মার্কিন অস্ত্রগুলো হল যুদ্ধবিমান B-1, B-2 স্টিলথ, সর্বাধুনিক F-35, F-15, F-16 ফ্যালকন ইত্যাদি। এছাড়াও রয়েছে লুকাস ড্রোন, MQ-9 রিপার ড্রোন, যা নজরদারির কাজে বেশি ব্যবহৃত হয়। ভূমি থেকে নিক্ষেপযোগ্য M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, সাগর থেকে নিক্ষেপযোগ্য টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র।
আরও আছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা, থার্ড ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা, বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কত খরচ হতে পারে সেটা বলার সময় এখনো হয়নি। তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থার দেয়া তথ্য অনুযায়ী অপারেশন এপিক ফিউরির প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় ৭৭,৯০,০০,০০০ $। এছাড়া অভিযানের আগে যুদ্ধবিমানের অবস্থান পরিবর্তন, ডজনের বেশি নৌযান মোতায়েন এবং আঞ্চলিক সম্পদ একত্র করার মতো সামরিক প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্র আরও প্রায় $৬৩ কোটি খরচ করেছে বলে অনুমান করা হচ্ছে। শাহানা জাহান, এখন বিশ্ব। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা দুবাই ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। প্রথম ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে আজ সন্ধ্যা ৭টা ২০ দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আগামীকাল দ্বিতীয় ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল ৫টায় দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। ওই ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়া সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বলে জানা গেছে। এদিকে মধ্যপ্রাচ্যমুখী একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। বেশ কিছু দেশের আকাশপথের যোগাযোগ বন্ধ। এমন অবস্থায় দেশে আটকে পড়ায় ভিসার মেয়াদ শেষ হচ্ছে কোন কোন প্রবাসী কর্মীর। তাদের তথ্য সংগ্রহ আবেদন গ্রহণ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তাদের বিষয় বিবেচনা করতে সংশ্লিষ্ট দেশকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে সাড়া দিয়েছে কাতার ও আমিরাত। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। যুদ্ধ পরিস্থিতিতে বাতিল হচ্ছে একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট। ভোগান্তিতে কাতার, কুয়েত, আরব আমিরাত ও বাহরাইনমুখী যাত্রীরা। যাত্রা অনিশ্চিত হয়ে গেছে অনেকের। ভোলার মোহাম্মদ শামীম তাদের একজন। কাতার যাওয়ার কথা থাকলেও ফ্লাইট বাতিল হওয়ার কারণে নির্ধারিত তারিখে যেতে পারেননি। আমার ফ্লাইট গেছে ১ তারিখে ওই ইরান যুদ্ধের কারণে আমি যাইতে পারছি না, কারণ আমি প্রবাসী কল্যাণে আবেদন জানাইতে আইছি। চলমান সংকট বিবেচনায় সবার ভিসার মেয়াদ কাতার সরকার ১ মাস বাড়ালেও অন্যান্য দেশের কর্মীরা রয়েছেন দুশ্চিন্তায়। তাদের সেবা নিশ্চিতে তৎপর রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। গঠন করা হয়েছে ৪ সদস্যের কমিটি। ফ্লাইট বাতিল ও ভিসা সংক্রান্ত লিখিত অভিযোগও গ্রহণ করছে মন্ত্রণালয়। শেষ মুহূর্তে অর্থাৎ ভিসার মেয়াদ আর একদিন বা ২ দিন আছে, এই অবস্থায় তারা যান। তাই এই অবস্থায় বহু লোক এখন সমস্যা পড়ে গেছেন যে এই ধরনের ক্ষেত্রে আমরা যাতে যে দরখাস্ত পাচ্ছি সেগুলো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব, তারা ওই দেশের সাথে যোগাযোগ করে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করবেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, যাদের ভিসার মেয়াদ সন্নিকটে বা মেয়াদ শেষ হয়ে যেতে পারে সেসব কর্মীদের ব্যাপারে বিবেচনা করতে দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সহ আমরা আলাপ আলোচনা করেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই বাংলাদেশের মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাষ্ট্রদূতদেরকে ডেকেও বলেছে। পাশাপাশি আমাদের ওই সমস্ত দেশের দূতাবাসগুলো থেকেও বলা হচ্ছে যে এই ভিসার ডেট এক্সপায়ার হলে এটা যেন তারা কনসিডার করে। এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী কল সেন্টারের মাধ্যমে ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য সেবা প্রদান সচল রেখেছে মন্ত্রণালয়। ২ দিনে প্রায় ২ শতাধিক যাত্রী তাদের সমস্যা জানিয়েছেন, যাদের বেশিরভাগই সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতগামী যাত্রী। অন্যদিকে মন্ত্রণালয় জানায়, ছুটিতে এসে আটকে থাকা আরব আমিরাত প্রবাসীদের কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তারা ফ্লাইট চালুর পরবর্তী সময় ঢাকায় আরব আমিরাতের দূতাবাস থেকে ১৫ থেকে ২০ দিনের ট্রাভেল পারমিট নিতে পারবেন। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংকটে মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত আরও 10টি ফ্লাইট বাতিল হয়েছে শাহজালাল বিমানবন্দরে। এ নিয়ে 5 দিনে 157টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। অন্যদিকে এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজা এবং
কুয়েত রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর ফলে ঈদকে সামনে রেখে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী যাত্রীরা। এদিকে ছেড়ে যাওয়া ফ্লাইটের যাত্রীদের মধ্যে ছিল স্বস্তি, তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ আতঙ্ক নিয়েই দেশ ছাড়তে হচ্ছে বলে জানান তারা। ফ্লাইটগুলো এখন ওপেন হচ্ছে, খুব ভালোই লাগতেছে। আমারও যাওয়া হচ্ছে, মানে এদিকে শুনছিলাম এদিকে যে বন্ধ ছিল, এখন আবার যাওয়া হচ্ছে, মানুষ আসতেছে। মাস্কাট আমরা যাবো ইনশাল্লাহ সকাল 10টায়, আল্লাহ ভরসা যদি হয় ফ্লাইট সকালে 10টা যাওয়ার কথা বলছে আমাদের। সহি সালামত সুস্থ হয় তাই তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তো প্রবাসীর আতঙ্কের মাঝে আছে এই আর কি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। দুদিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার রাতে দিল্লি হয়ে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। সফরসূচি অনুযায়ী পল কাপুর বুধবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও তার মত বিনিময় করার কথা রয়েছে। সফরের শেষ দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার মত বিনিময় করার কথা রয়েছে। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেয়ার বিষয়গুলো আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। মঙ্গলবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে আগামী 3 কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে 2025 সালের 10 ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। গুঞ্জন ওঠে ঢাকা 10 আসন থেকে প্রার্থী হবেন তিনি। সে লক্ষ্যে কিছুদিন ওই এলাকায় তৎপরতা চালালেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে এনসিপির মুখপাত্র হিসেবে দলটির নির্বাচন পরিচালনার দায়িত্ব নেন। নির্বাচনী ইশতেহারে বিএনপি দেশব্যাপী খাল খনন কথা থাকলেও রাজধানীতে খাল খননের বাস্তবতা কিছুটা ভিন্ন। 180 দিনের মধ্যে 1000 কিলোমিটার খাল খনন করবে সরকার, তবে ঢাকার অধিকাংশ খালগুলোই দখল হয়ে আছে। ঢাকাবাসীর অভিযোগ, এই দখলের পিছনে আছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব। তবে পানি সম্পদ মন্ত্রণালয় ঢাকার খাল পুনরুদ্ধারের কথা বললেও বিশ্লেষকরা জোর দিচ্ছেন দ্বিমুখী পরিকল্পনার দিকে। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। নির্বাচনের ইশতেহারে বিএনপি প্রধান যে 9টি প্রতিশ্রুতি দেয়, খাল খনন কর্মসূচি ছিল তার অন্যতম একটি। সরকারে আসলে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে বলে ইশতেহারে উল্লেখ করে বিএনপি। সরকার গঠনের পর প্রথম ধাপে পাইলটিং কর্মসূচির আওতায় 180 দিনের মধ্যে 1000 কিলোমিটার খাল খননের কথা জানায় পানি সম্পদ মন্ত্রণালয়। রাজনৈতিক নেতাদের ব্যাখ্যালিপানা আর জনগণের, বিশেষ করে ওই আমার আছে 1 হাত, আমি নিয়ে গেছি 5 হাত। কার জায়গা এটা? ওর জায়গা না তো, ওর বাবার জায়গা না, সরকারের জায়গা। নেতা ফেতা যাইতে হ্যাঁ আমরা দোকান লাগাইছে, হ্যাঁ আমরা দোকান করছে, হ্যার নামে হ্যাঁ আইছে, হ্যার নামে হ্যাঁ আইছে, এইভাবে চলছে দুনিয়ার নীতি। এগুলা যার যার মধ্যে মনে করেন যে শক্তি খাটাইয়া, দলীয় প্রভাব খাটাইয়া বিভিন্নভাবে তারা দখল করে আসছে। বিএনপি যখন সারা দেশের মতো রাজধানীতেও খাল খনন কর্মসূচির কথা বলছে, তখন বাস্তবতা হলো রাজধানীর এই বাসাবো এলাকার নন্দীপাড়া খালের মতো অন্যান্য খালগুলো দখল হয়ে আছে এবং এই খাল পুনরুদ্ধার কতটুকু সম্ভব হবে তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন আছে। কারণ তারা বলছে এই খাল দখলের সাথে রাজনৈতিক নেতাদের যোগসাজশ রয়েছে।
এমন অবস্থায় 2016 সালে করা ঢাকা জেলা প্রশাসনের সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে রাজধানীতে মোট 58টি খালের মধ্যে 37টি খালেই দখল হয়ে আছে। খাল দখলের পেছনে রাজনৈতিক দলগুলোকেই দায়ী করছেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর আদিল মুহাম্মদ খান। তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোক, এর মধ্যে বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে। তো এইভাবে যে খালগুলো দখল করেছে, মানে বড় বড় প্রভাবশালী রাজনৈতিক নেতারা, তারাই তো আসলে এই দেশের এই খালের নেটওয়ার্ক। এটা শুধু ঢাকা না, এটা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা যেখানেই যাবেন দেখবেন চরিত্রটা মোটামুটি গল্পটাই কি। বাস্তবতা হচ্ছে রাজধানীতে খাল খননের পূর্বে খাল পুনরুদ্ধার করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলছেন, যে কোনো উপায়ে দখলকৃত খাল পুনরুদ্ধার করেই খনন কাজ করবে সরকার। ঢাকার আশপাশের নদীগুলো আছে সেগুলো খনন এবং আমাদের যারা দখল করেছে সেক্ষেত্রে পুনরুদ্ধার করে আমরা যদি সেই পয় নিষ্কাশন সহ আমরা যদি আমাদের আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি, আমার বিশ্বাস আমরা সেখানে একটা সুন্দর ঢাকা শহর দেখতে পাবো। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে যেগুলো খাল আছে, যেগুলো ডোবা আছে, যেগুলো নদী আছে, সেগুলো আমরা অবশ্যই পুনরুদ্ধার করব এবং পুনর্খনন করে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দেব। শুধু প্রতিশ্রুতির বুলি নয়, রাজধানীতে খাল খনন কর্মসূচি সফল করতে খাল খননে রাজধানীতে বাস্তবভিত্তিক পরিকল্পনা নেয়ার পরামর্শ দেন এ নগর পরিকল্পনাবিদ। আর রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে খাল দখল রোধ সম্ভব বলেও মনে করেন তিনি। বাংলাদেশের বিভিন্ন নগর এলাকার জন্য আসলে বাস্তবভিত্তিক খাল উদ্ধার কর্মসূচি লাগবে, যে কোন এলাকাগুলোতে আসলেই এখনও কিছু খালের অবশিষ্টাংশ আছে, কোথায় অল্প কিছু উচ্ছেদ যদি করতে পারি তাহলে নেটওয়ার্কটাকে ফেরত আনা যাবে। এই ধরনের বাস্তবসম্মত ডুয়েবল প্ল্যান দরকার। আর যারা দখলদার ছিল তাদের জন্য পেনালাইজেশন, শাস্তির ব্যবস্থা করা। যারা দখল করেছেন, যেখানে উদ্ধার করতে পারলাম, আর যেখানে পারছি না, সেই যে দখলদারকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, ভবিষ্যতে কেউ যেন নতুন কোনো খাল দখলের ব্যাপারে বিন্দুমাত্র সাহস না দেখায়, আস্পর্ধা না দেখায়। রাজধানীতে খাল খনন সফল করতে পানি সম্পদ মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের সমন্বয় করার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। দেয়া হবে 14 মার্চের টিকিট। দেয়া হচ্ছে শতভাগ অনলাইনে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রাজীব হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাজীব, জানাবেন দ্বিতীয় দিনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে কিনা, আর কমলাপুর রেল স্টেশনে ভিড় কেমন দেখতে পাচ্ছেন? সামনে দ্বিতীয় দিনের মতো আজ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে, এই বিষয়টি আপনি জানেন। সকাল 8টা থেকে আসলে টিকিট বিক্রি শুরু হবে। এখনো শুরু হয়নি, যদি সময়ের হিসাবে বলতে চাই এখন থেকে 48 মিনিট পরে কিন্তু আসলে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এবার কিন্তু শতভাগ টিকিটই অনলাইনে দেওয়া হচ্ছে, তাই ট্রেনের কাউন্টারগুলো কিন্তু ফাঁকা। এখানে প্রতি বছর আমরা যেরকম কাউন্টারগুলোতে ভিড় দেখতে পাই, এবার কিন্তু আসলে সেই ভিড় নেই, শতভাগ টিকিট যেহেতু অনলাইনে দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় সামনে আপনাকে জানিয়ে রাখি, এবার কিন্তু 2 ভাগে আসলে টিকিট বিক্রি হবে। সকাল 8টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে যে রুটগুলো রয়েছে সেই রুটের টিকিট বিক্রি হবে। এরপর আসলে দুপুর 2টায় রেলওয়ে পূর্বাঞ্চলের রুটগুলোর টিকিট বিক্রি হবে। আমরা যদি গতকালের পরিস্থিতিটা আপনাকে একটু বলি, গতকাল সকাল 8টায় যখন রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট ছাড়া হলো, তার প্রথম 1 ঘন্টায় 21 লাখের মতো আসলে সার্ভারে হিট হয়েছে। তো সেই হিসেবে বলতে গেলে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই কিন্তু আসলে বেশিরভাগ মানে সিট আসন বিক্রি হয়ে যাচ্ছে। সে সময় বলা যায় যে আজকেও সেরকম একটি ভিড় হবে বলে ধারণা করা হচ্ছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট যেহেতু সকাল 8টায় বিক্রি হবে, সেই পশ্চিমাঞ্চলের রুটগুলো হচ্ছে রাজশাহী, পঞ্চগড়, চিলাহাটি, বেনাপোল, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম ও খুলনা। এই জেলাগুলোর আসলে টিকিট সকাল 8টা থেকে বিক্রি শুরু হবে। আজকে আগামী 14 মার্চের টিকিট পাওয়া যাবে, আগামীকাল 15 মার্চের টিকিট, এভাবে যথাক্রমে আগামী 9 মার্চ পর্যন্ত 19 মার্চের টিকিট পর্যায়ক্রমে যাত্রীরা কিনতে পারবেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, যে ঈদযাত্রার যে ফিরতি টিকিট, সেই ফিরতি টিকিট কিন্তু আগামী 13 মার্চ থেকে বিক্রি শুরু হবে। এছাড়া যদি বলি আপনাকে, একজন যাত্রী এবার ঈদ যাত্রায় সর্বোচ্চ 4টি টিকিট ক্রয় করতে পারবেন। এর বেশি কিন্তু সে একজন যাত্রী টিকিট নিতে পারবেন না। সর্বোচ্চ 4টি টিকিট একজন যাত্রী নিতে পারবেন। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ। সাম্মি। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন রাজীব হোসেন। প্রকল্পের 2 বছর পার হলেও ঢাকা সিলেট 6 লেন মহাসড়কের সিলেট অংশে অগ্রগতি নেই।
জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় কাজে ধীরগতি। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও এই সময়ের আগে তা শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। এতে দুর্ভোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিস্তারিত জানাচ্ছেন গোলজার আহমেদ, আর ছবি তুলেছেন অনিল পাল। রাজধানী সহ দেশের নানা প্রান্তে যাতায়াতের জন্য উত্তর পূর্বাঞ্চলের জনপদের একমাত্র ভরসা ঢাকা সিলেট মহাসড়ক। প্রায় 17,000 কোটি টাকা ব্যয় ধরে 2024 সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হলেও আশানুরূপ কোনো অগ্রগতি নেই এখনও। সিলেট শেরপুর থেকে তামাবিল পর্যন্ত 92 কিলোমিটারের মধ্যে 2 বছরে কাজ হয়েছে মাত্র 14%। এছাড়া মহাসড়কের দুপাশে চলমান ব্রিজ, কালভার্ট নির্মাণ সহ নানা উন্নয়নমূলক কাজের কারণে রাস্তায় চলাচলকারী কোটি মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। যে কোনো সময় বিল লাগি যায়, মানুষের সময় মতো মানুষের বাড়ি যেতে পারে না, স্টার্টটা করতে পারে না সময় মতো, মালা ব্যবস্থা চলে। নতুন কাজের লাগি যে ডিজাইন করতেছে তাতেও একটা যানজট সৃষ্টি হয়, কি বিরাট কষ্ট হয়। তো রাস্তা যদি বড় হয়ে যায় তো আমরা চলাফেরা সুবিধা ভালো হইব। টিপ লিয়া গেলে মনে করো গেলা ফোনটা সরে টিপ লইয়া সারাদিন নাই টিভি যানজটও রাস্তা নাই, কোনো গাড়ি আসতে কোনো গাড়ি ভাঙছে, ও অবস্থা। রাস্তার কারণে কেবল ভোগান্তি নয়, বরং সড়ক ব্যবস্থা বেহালে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো অঞ্চলের বাণিজ্য, বাড়ছে আর্থিক ক্ষতির পরিমাণও। তাই জনকল্যাণের কথা বিবেচনা করে ঢাকা সিলেট মহাসড়কের কাজ দ্রুত গতিতে শেষ করতে নতুন সরকারের কাছে আহ্বান তাদের। এই অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে এবং ব্যবসা বাণিজ্যকে গতিশীল করার জন্য সিলেটবাসীর প্রতি একটু দৃষ্টি দেওয়ার জন্য সড়ক যোগাযোগটা যাতে খুব তাড়াতাড়ি আমাদেরকে সেই কাজটা শেষ করা হয় না। তবু আমরা ব্যবসার দিক দিয়ে যেমন পিছিয়ে আছি, আমাদের পর্যটন শিল্পের বিকাশে হয়ে যাচ্ছে, আমরা অনেকটা পিছিয়ে আছি। তবে সকল জটিলতা নিরসন করে আগের চেয়ে গতি কিছুটা বেড়েছে বলে মন্তব্য প্রকল্প ব্যবস্থাপকের। কন্ট্রাক্টরের মেয়াদ ছিল যে জমি বুঝে পাওয়ার পরে, মানে কন্ট্রাক্টরের মেয়াদ ছিল 4 বছর, কিন্তু এর 270 প্রথম 9 মাসের মধ্যে আমরা তাদেরকে ফুল জমি বুঝাই দেবো। তার মানে ধরেন যে জমি বুঝাই দেওয়ার পরে তাদেরকে আমাদের আরও 3 বছর 3 মাস সময় দিতে হবে আর কি। ঢাকা সিলেট মহাসড়কের এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপদের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। একই সঙ্গে বদলে যাবে পুরো অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপটও, বলছেন সংশ্লিষ্টরা। গুলজার আহমেদ, এখন সিলেট। 8 বছরেও শেষ হয়নি নড়াইলের নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতুর কাজ। কাজের অগ্রগতি 65%। বারবার মেয়াদ ও নকশা পরিবর্তনে নির্মাণ ব্যয় 65 কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে 136 কোটি টাকা। দ্রুত কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে 3 জেলার অন্তত 3 লাখ মানুষ। ইমরান হোসেনের তথ্য, ছবিতে বিস্তারিত। 2017 সালে নড়াইল কালিয়া সড়কে নবগঙ্গা নদীর বারৈপাড়া পয়েন্টে শুরু হয় সেতু নির্মাণের কাজ। মাত্র 1 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 8 বছরেও আলোর মুখ দেখেনি। 3 বার প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। চতুর্থ দফায় মেয়াদ বাড়ানোর পাশাপাশি নকশায়ও আসে পরিবর্তন হয় ঠিকাদারি প্রতিষ্ঠানও। 65 কোটি থেকে বেড়ে নির্মাণ ব্যয় দাঁড়ায় 136 কোটি টাকা। এখন পর্যন্ত কাজের অগ্রগতি 65%। দ্রুত কাজ শেষ না হওয়ায় বাড়ছে ভোগান্তি। এই ব্রিজটার জন্য আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। এখানে এসে দাঁড়ায় থাকা লাগে অনেক সময়। খেয়া যদি পার থাকে তো ওই পারে আমাদের 1.5 ঘন্টা বসে থাকতে হয়। এরই মধ্যে নদীর 2 তীরবর্তী অংশের সংযোগ সড়ক সহ 11টি পিলার ও স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। তবে এর মধ্যবর্তী অংশের 3টি পিলার ও 3টি স্টিল স্প্যান বসানোর কাজ এখনও বাকি। সবশেষ বেঁধে দেয়া সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। ব্রিজের কাজ তো তেমন কোনো কিছু হয় নাই, মাঝখান দিয়ে আপনার খাওয়ার মধ্যে সরকারি টাকাগুলো অপচয় হয়েছে। পণ্য আনা নেওয়ায় অনেক কষ্ট বেড়ে যাচ্ছে। গাড়ি থেকে আনলোড করতে হয়, আবার পার হতে আবার উঠাতে হয়, এটা চরম একটা দুর্ভোগ। যত দূরত্ব মানতে ব্রিজ দেওয়া হয় তত মানতে জনগণ মানতে খুশি। চলতি বছরের জুনে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা বলছেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী। আগামী 2-3 মাসের ভিতর দৃশ্যমান অগ্রগতি হবে এবং যে বাকি কাজটুকু থাকবে 30 জুন 2026-এর ভিতরে সম্পন্ন হবে। নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীটি নড়াইল সদর এবং কালিয়া উপজেলাকে বিচ্ছিন্ন করে রেখেছে। সেতু নির্মাণ হলে বিভাগীয় শহর খুলনা সহ গোপালগঞ্জ, যশোর ও সাতক্ষীরার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে। বাড়বে বেনাপোল ও ভোমরা স্থলবন্দরে পণ্য পরিবহনের সুবিধা। এখন
নড়াইল। ফেনীতে স্বস্তি ফিরেছে সবজির দামে। বর্তমানে প্রতি কেজি সবজিতে দাম কমেছে 12 থেকে 15 টাকা। লেবু, শসা, টমেটো ও বেগুনের দামও সহনীয়। বিস্তারিত জানাতে শহরের সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন, যেহেতু সবজির দাম কমেছে, ক্রেতা বিক্রেতারা এ নিয়ে কি বলছেন? স্বামী শুভ সকাল। স্বস্তির খবর দিয়েই আমরা সকালটা শুরু করি। আমরা যেমনটা দেখেছি যে রমজানের শুরুর সময়ে সবজির বাজারে যে ঊর্ধ্বগামী পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেছে গত ১ থেকে ১.৫ সপ্তাহে। আমরা দেখেছি যে সবজির যে বাজার, সে বাজারে সবকটি সবজিতেই কিন্তু দাম কমেছে। ক্ষেত্র বিশেষে ১০ থেকে ১৫ টাকা, কিছু ক্ষেত্রে ২০ টাকাও সবজির দাম কমতে আমরা দেখেছি। আজকের যে বাজার, এই বাজারে আমরা দেখেছি যে শসা এবং ক্ষীরা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা। যেটি রমজানের শুরু থেকে আমরা দেখেছি যে ৬০ থেকে ৭০ টাকা, ১০০ টাকাও বিক্রি হতে আমরা দেখেছি। এছাড়াও আজকের বাজারে সিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা, আলু বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকায়, মিষ্টি কুমড়ো বিক্রি হচ্ছে ৩০ টাকায়, বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকা। আমরা দেখেছি যে রমজানের শুরুর সময়ে বেগুন ৮০ থেকে ৯০ টাকা, ১০০ টাকাও বিক্রি হতে দেখেছি। টমেটো আজকের বাজারে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। কাঁচা মরিচ আজকের বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা, বাঁধাকপি মাত্র ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বরবটি যে সিম রয়েছে সেগুলো ৭০ টাকায় বিক্রি হচ্ছে। গাজর প্রতি কেজি আজকে আমরা বাজারে দেখেছি যে মাত্র ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বিটরুট সেটি বিক্রি হচ্ছে ৬০ টাকা। কাঁচা কলা প্রতি হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। কিছুটা দাম বাজারে বৃদ্ধি রয়েছে তিত করলা, যেটি ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও ঢেঁড়স আছে, সেগুলো ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে যে লেবুর যে চাহিদা বেশি, সেটি রমজানের শুরু থেকে আমরা দেখেছি যে ফেনীতে যে বাজারগুলো রয়েছে, সেই বাজারগুলোতে আমরা দেখেছি যে লেবু হালি ২০০ টাকাও বিক্রি হতে দেখেছি রমজানের একদম শুরুর সময়টাতে। এখন সেই জায়গাটিতে কমে এসে আমরা দেখেছি যে আজকের বাজারে লেবু হালি ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি ক্রেতাদের সাথে। ক্রেতারা যেমনটি বলছেন যে রমজানের শুরুর সময় সবজির বাজারে যে ঊর্ধ্বগামী পরিস্থিতি ছিল, সেটির কারণে তাদের মধ্যে কিছুটা অস্বস্তি ছিল। আর দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সবজির বাজারে এখন স্বস্তি ফিরেছে, যার কারণে ক্রেতারাও আসছেন। তবে বিক্রেতারা যেমনটি বলছেন যে সরবরাহ বাড়ার কারণে দাম কিছুটা কমে এসছে। এ ছিল ফেনী সবজি বাজার থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনী থেকে সবজির দরদাম জানাচ্ছিলেন সুলাইমান ডালিম। নোয়াখালীর হাতিয়ায় চেওয়া মাছের শুটকি উৎপাদনে ব্যস্ত জেলেরা। তবে অর্থনৈতিক সম্ভাবনার পরও জেলেদের অভিযোগ, সংরক্ষণাগার, পরিবহন ও আধুনিক প্রক্রিয়াজাতকরণের অভাবে কাঙ্ক্ষিত মূল্য থেকে বঞ্চিত তারা। বিস্তারিত জানাচ্ছেন নাসিম শুভ। নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন চরাঞ্চলের প্রায় ১০,০০০ একর জমিতে গড়ে উঠেছে শুটকি মহল। মূলত এই অঞ্চলে সামুদ্রিক চেউয়া মাছের শুটকি তৈরি করা হয়। এতে সরাসরি যুক্ত প্রায় ২০,০০০ জেলে। তবে সংরক্ষণাগারের অভাব, উন্নত পরিবহন ব্যবস্থার ঘাটতি ও আধুনিক প্রক্রিয়াজাতকরণ সুবিধা না থাকায় প্রায়ই লোকসানে পড়তে হয় জেলেদের। হাতিয়া দ্বীপ অঞ্চলে এই চেউ মাছের মৌসুমে অনেক জেলে বাইরা এই মাছের উপরে নির্ভরশীল। গত বছর টোটাল মাছ পায়নি, এই বছর প্রচুর পরিমাণ চেউ মাছ ধরা পড়ছে। নিজন দ্বীপের জেলেদের মুখে মোটামুটি হাসি ফুটে উঠছে। ৩ বছর আমরা দেনাতে আছি, এই বছর মাছ হয়েছে। হ্যাঁ, তো ভাগ্য যদি থাকে হ্যাঁ মনে করেন ১ লাখ হইব, ৫০,০০০ পাইতে। শুটকি মাছের বেরি না থাকার কারণে বা শিল্প কারখানা যদি থাকতো তাহলে আমাদের নিজের আরো উন্নত হইতো। গবেষকরা বলছেন এই অঞ্চলের মানুষের জীবনে চেউয়া মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও স্থানীয় মানুষের জীবন জীবিকা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে মাছটি ওতপ্রোতভাবে জড়িত। আমরা হাউস হোল্ড লেভেলে স্টাডি করে দেখেছি যে তারা সারা বছর যে পরিমাণ মাছ খায় তার প্রায় ৩০-৪০ ভাগ মাছই হচ্ছে চেওয়া মাছ হিসেবে গ্রহণ করে। আমাদের কাছে মনে হয় সবচেয়ে চিপেস্ট অ্যাকোয়াটিক অ্যানিম্যাল প্রোটিনের সোর্স হচ্ছে চেওয়া মাছ। পরিবহন ও স্টোরেজ সুবিধা নিশ্চিত করা গেলে জেলেদের আয় বাড়বে এবং দেশের ফিড শিল্পেও লাভবান হবে বলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা। একটু নরম প্রকৃতির হয়, এটা বেশি দিন স্টোরেজ করা যায় না, সেটা একটু সমস্যা রয়েছে। এবং আপনি জানেন যে হাতিয়া বা একটু দুর্গম এলাকায় আমাদের কিছু কমিউনিকেশনের সমস্যা রয়েছে, সেটা ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি বাড়ানো গেলে ওই সমস্ত এলাকায় যে সমস্ত জেলে রয়েছে তাদের ভাগ্য উন্নয়ন হবে। আমরা স্বল্প মূল্যে মাছের খাবার মৎস্য চাষিদের দিতে পারবো এবং এটা আমাদের মৎস্য উৎপাদনে বিরাট ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা বলছেন এবছর চেউয়া শুটকির বাজার মূল্য ১০০ কোটি টাকা ছাড়াতে পারে। আধুনিক সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও সহজ বাজার ব্যবস্থা হলে এ সংখ্যা আরও ছাড়িয়ে যেতে পারে।
এখন নোয়াখালী। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি চকলেটের লোভ দেখিয়ে ৮ বছরের শিশু ইরাকে ধর্ষণপূর্বক হত্যা করেছে ঘাতক বাবু শেখ। ভুক্তভোগীর বাবার সাথে পূর্বশত্রুতার জেরে প্রতিশোধ নিতেই এমন নারকীয় হত্যাকাণ্ড। মঙ্গলবার সন্ধ্যায় সীতাকুণ্ড থানায় চাঞ্চল্যকর শিশু ইরা হত্যার প্রধান আসামি বাবু শেখকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলনে এসব কথা জানান জেলা পুলিশ সুপার। এ সময় ঘটনার আলামত হিসেবে শিশুর পোশাক, জুতা এবং চকলেট উদ্ধার করে পুলিশ। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। রোববার সকাল 10টা 35 মিনিট চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কের সিসিটিভি ফুটেজে দেখা যায় স্বাভাবিকভাবেই শিশু ইরাকে নিয়ে যাচ্ছে ঘাতক। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশু ইরাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশু ইরা। এরপর আসামিকে ধরতে মাঠে নামে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কুমিরা থেকে আটক করা হয় প্রতিবেশী বাবু শেখকে। ঘটনার বিস্তারিত জানাতে সীতাকুণ্ড থানায় সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, ভুক্তভোগীর বাবা মনির হোসেনের সাথে পূর্বশত্রুতার জেরেই চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে হত্যা করা হয় শিশু ইরাকে। এই ঘটনার সাথে বাবু শেখই একাই জড়িত বলে আমরা প্রাথমিকভাবে পেয়েছি। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বাবু শেখ জানান, মনির হোসেনের সাথে বিরোধের জেরেই প্রতিশোধের পরিকল্পনা করে সে। পরিকল্পনা অনুযায়ী শিশু ইরাকে চকলেটের লোভ দেখিয়ে সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার করলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায় আসামি বাবু শেখ। মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে এবং বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। সীতাকুণ্ড পাহাড়ের ইকো পার্কের গহীন জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি যখন চিৎকার শুরু করে এবং তার বাবাকে বলে দেবে এই ভয়ে চিৎকার শুরু করে, তখন তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে তার হাতে রক্ষিত তার কাছে থাকা চাকু দিয়ে তার গলাতে পোঁচ দেয়। ঘাতক বাবু শেখকে আটকের সময় আলামত হিসেবে ভুক্তভোগীর পোশাক, চকলেট এবং জুতা উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও শরীরের জখম ছিল আশঙ্কাজনক, তাই অভিযুক্ত কারো নাম বলতে পারেনি সে। তবে দুইবার অস্ত্রোপচারের পর মঙ্গলবার রাতে ইশারায় কথা বলার চেষ্টা করে শিশুটি। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, এটার একটা সুস্থ তদন্ত আমি প্রশাসন থেকে আশা করছি। সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ের নির্জনতায় অপরাধ করে প্রায় সময়ে পার পেয়ে যায় অপরাধীরা। এসব এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি সাধারণ মানুষের। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। শরীয়তপুর শহরের নাগরিক নিরাপত্তা নিশ্চিতে প্রায় 13 কিলোমিটার এলাকা জুড়ে এআই প্রযুক্তির সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা প্রশাসন। প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থায় অপরাধ দমন ও বাজার নিয়ন্ত্রণ দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের আশা করছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান, আর ছবি তুলেছেন সজীব খান। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের সিসিটিভি ফুটেজে প্রতিটি নড়াচড়া এখন ধরা পড়ছে। জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নজরদারিতে রাখা যাবে পুরো শহর। এ উদ্যোগে শুধু মানুষের চলাচল নয়, যানবাহনের গতিবিধিও পর্যবেক্ষণে রয়েছে। এতে ভিডিও ও স্থিরচিত্রের পাশাপাশি কণ্ঠ শনাক্তকরণ প্রযুক্তিও যুক্ত রয়েছে। বিশ্বের সর্বাধুনিক এআই প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে এই ডিজিটাল নিরাপত্তা বলয়। প্রায় 13 কিলোমিটার জায়গা এই ডিজিটাল সিকিউরিটির আওতার মধ্যে অলরেডি নিয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশে আধুনিক যেসব প্রযুক্তি ব্যবহার করা হয় সেরকম একটা বেসমেন্ট এখানে আমরা তৈরি করেছি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ প্রায় 13 কিলোমিটার এলাকা এখন ডিজিটাল নজরদারির আওতায়। বসানো হয়েছে 120টি সিসিটিভি ক্যামেরা। দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, যানজট কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ট পাঠাবে এসব ক্যামেরা। বাসিন্দাদের বিশ্বাস, এই উদ্যোগে অপরাধ প্রবণতা কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। ডাকাতি থেকে, যে কোনো চুরি থেকে, ছিনতাই থেকে মহাসড়কে কোন ড্রাইভারে খুবই সেফ পাইব। বাজারে যত ঘটনা, অপরিচিত ঘটনা আছে, মারামারি পিটাপিটি, বিশেষ করে রাতে চুরি ডাকাতি যেগুলো হয়, এর জন্য তো খুবই ভালো হয়েছে। প্রতিটা গলিতে যদি এই ধরনের কার্যক্রম থাকে, তাহলে আমার মনে হয় অপরাধ প্রবণতা এই শরীয়তপুর শহরে অনেকটাই কমে আসবে।
ডিজিটাল নজরদারি আইনশৃঙ্খলা বাহিনীর কাজকে আরও সহজ করে তুলেছে। প্রাথমিকভাবে জেলা শহরকে অন্তর্ভুক্ত করা হলেও পর্যায়ক্রমে অন্যান্য পৌরসভা ও ইউনিয়নেও এ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি এই উদ্যোগটা অনেক ভালো উদ্যোগ এবং আমরা যে কোনো অপরাধীকে করতে পারবো, দ্বিত করতে পারবো এবং যে কোনো অপরাধ ডিটেক্ট করতে পারবো। চুরি, ছিনতাই এগুলোর শিকার না হয়, ইপটিজিংয়ের শিকার না হয়, আরও কত রকমের যত রকমের যন্ত্রণাগুলো আমরা রাস্তায় পাই সেগুলো যেন আসলে না হয়। সবাই যেন বুঝে যে না, রাস্তায় চাইলে আমরা অনেক কিছু করতে পারবো না, ক্যামেরা আমাকে দেখছে। প্রযুক্তির এই স্মার্ট নজরদারিতে নাগরিক সুরক্ষায় নতুন দিগন্তের সূচনা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। 2025 সালের শেষ 3 মাসে ব্যাংক খাত থেকে ঋণ খেলাপি কমেছে 87,000 কোটি টাকার উপরে। বিশেষ পুরো তফসিল ও আদায় জোরদারে গেল বছরের ডিসেম্বর শেষে কমে আসে খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংক বলছে প্রচলিত নীতি সহায়তার মাধ্যমে কমানো হয়েছে খেলাপি ঋণের পরিমাণ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন খেলাপি ঋণ আদায়ে পুনঃ তফসিল করা যেতে পারে, তবে তা গণহারে নয়। বিস্তারিত জানাচ্ছেন নাইম কামাল। গত সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল প্রায় 6,44,515 কোটি টাকা, যা মোট ঋণের 35.73%। ডিসেম্বরে এসে তা কমে দাঁড়ায় 5,57,217 কোটি টাকায়, যা মোট ঋণের 31%। গত বছরের শেষ 3 মাসে খেলাপি ঋণ কমেছে 87,298 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট বকেয়া ঋণ ছিল 18,20,000 কোটি টাকা। বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি 4,42,000 কোটি টাকা রাখার কথা থাকলেও রাখা হয়েছে 2.5 লাখ কোটি টাকা। এতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে 1,91,000 কোটি টাকার উপরে। কেন্দ্রীয় ব্যাংক জানায় তারল্য সংকট কাটাতে ব্যাংকগুলোকে ঋণ আদায়ে চাপ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা, যে কারণে খেলাপি গ্রাহকদের বিশেষ সুবিধার আওতায় দেয়া হয় পুনঃতফসিলের সুযোগ। বিশেষ ঋণ সহায়তা, নীতি সহায়তা যেটা প্রদান করা হয়েছে, সেখানে ডাউন পেমেন্টের মাত্রা প্রচলিত হারের তুলনায় কম রাখা হয়েছে 2% করে। এই 2% হারে যে পরিমাণ টাকা আদায় হয়েছে সেটা কিন্তু ব্যাংকগুলোকে অনেকটা লিকুইড করেছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন খেলাপি ঋণ কমাতে পুনঃতফসিল করা যেতে পারে, তবে তা হতে হবে কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে। বাংলাদেশে খেলাপি ঋণ উদ্ধার করা সম্ভব হচ্ছে না, একটা মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ খেলাপি হচ্ছে যে ইচ্ছাকৃত খেলাপি। ইচ্ছাকৃত খেলাপি হইলে আপনার খেলাপি ঋণ পুনরুদ্ধার করা কখনো সম্ভব না। এখন যেটা সরকারকে করতে হবে, যারা ইচ্ছাকৃত খেলাপি ছিল তাদেরকে আসলে একটা শাস্তির আওতায় আনা, তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনা এবং তাদের জন্য যেন পুনঃতফসিল আর করা না হয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণ ছিল মাত্র 22,481 কোটি টাকা। 2014 সালের নির্বাচনের আগে বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়। এরপর থেকে আইনের ফাঁকফোকর গলে কম দেখানো হচ্ছিল খেলাপি ঋণের পরিমাণ। নাইম কামাল, এখন, ঢাকা। এবার খেলার খবর। গ্রুপ পর্ব থেকে সুপার 8-এর খেলা শেষে এবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের অপেক্ষা, যেখানে প্রথম সেমিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। পরিসংখ্যান বিবেচনায় ফাইনালে ওঠার লড়াইয়ে ছাড় দিবে না কেউ কাউকে। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। বিস্তারিত প্রতিবেদনে। এবারের টি-20 বিশ্বকাপ নিয়ে একের পর এক নাটক দেখছে ক্রিকেট পাগল মানুষ। দলগুলোর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, পরে ভেন্যু নিয়ে আইসিসির দ্বিচারিতা, সব মিলিয়ে যেন নাট্যমঞ্চ হয়ে উঠেছে বিশ্বকাপের এবারের আসর। তবে সব জটিলতা কাটিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে সেমিফাইনালের জমজমাট লড়াই। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বিগত সময়ে দুদলের পারফরম্যান্স বিবেচনায় কতটা রোমাঞ্চ ছড়াবে এই ম্যাচ, তা নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহের কমতি নেই। চলতি আসর সহ এ নিয়ে চতুর্থবার টি-20 বিশ্বকাপের সেমিতে উঠেছে দক্ষিণ আফ্রিকা। 2009 বিশ্বকাপের সেমিফাইনালে প্রোটিয়ারা হারে পাকিস্তানের কাছে। এরপর 2014 আসরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়ে 6 উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয় দক্ষিণ আফ্রিকার। 2024 সালে টি-20 বিশ্বকাপে সেমির বাধা পেরোলেও আবারও ফাইনালে বাধা হয়ে দাঁড়ায় ভারত। সে আসরে 7 রানে হেরে বিশ্বকাপ ট্রফি আর ঘরে তোলা হয়নি এইডেন মার্ক্রামের দলের। অন্যদিকে পঞ্চমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় কিউইরা। আগের 4 বারের মধ্যে মাত্র একবারই শেষ 4 পেরোতে পেরেছে নিউজিল্যান্ড। 2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম আসরে
সেমিফাইনালে তারা হারে পাকিস্তানের বিপক্ষে। এরপর 2016 আসরে একই মঞ্চে ইংল্যান্ডের কাছেও হেরেছে নিউজিল্যান্ড। 2021 সালের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে রানার্স আপ হয় ব্ল্যাক ক্যাপরা। 2022 সেমিফাইনালে ফের পাকিস্তানের কাছে হারে কিউইরা। পরিসংখ্যান বা র্যাঙ্কিং সবকিছু বিবেচনায় প্রোটিয়া কিংবা কিউই কেউই কাউকে এতটুকু ছাড় দিতে রাজি নয়। এখন দেখার বিষয় কলকাতায় দুদলের মহারণে কে হাসে শেষ হাসি। শরীফ রওশন, এখন। এশিয়ান কাপের 9 বারের চ্যাম্পিয়ন চীনের কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই করে হেরেছে লাল সবুজরা। এই হার হয়তো স্কোর লাইনে লেখা থাকবে, কিন্তু সাহসী পারফরমেন্সে ভবিষ্যতের বার্তা দিয়েছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন ফারহান ইসান। প্রথমবার এশিয়ান কাপের মঞ্চে খেলে ইতিহাস গড়েছে আফিদা ঋতুপর্ণারা। কোচ পিটার বাটলারের লক্ষ্য ছিল গোল হজম না করা, যদিও সেই লক্ষ্যে পুরোপুরি সফল হতে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনির কমব্যাংক স্টেডিয়ামে প্রথমার্ধের প্রায় পুরোটাই চীনের সাথে টক্কর দিয়ে খেলেছে দামাল কন্যারা। এশিয়া সেরাদের আসরে শক্তিশালী চীনের সামনে মাথা নত করলেও লড়াই কোনো ঘাটতি রাখেনি বাংলাদেশের মেয়েরা। শুরু থেকে ম্যাচে নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল সাবেক চ্যাম্পিয়নরা। বল দখল আর দ্রুত পাসিংয়ে চীন এগিয়ে থাকলেও রক্ষণে দৃঢ় ছিল বাংলাদেশ। গোলরক্ষকের কয়েকটি দুর্দান্ত সেভ দলকে ম্যাচে রাখে অনেকটা সময়। 14 মিনিটে ঋতুপর্ণার শট থেকে প্রায় গোল পেয়েই যাচ্ছিল বাংলাদেশ, তবে প্রতিপক্ষের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি মেয়েরা। উল্টো ম্যাচে 44 ও 46 মিনিটে 2 গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আফিদারা। তবে দ্বিতীয়ার্ধে চাপ বাড়াতে থাকে চীন, আর গোল খেয়েও হাল ছেড়েনি বাংলাদেশ। তৃতীয়ার্ধে রক্ষণ ঠিক রেখে একের পর এক আক্রমণ সানায় মেয়েরা। 86 মিনিটে বদলি হিসেবে নামেন সুইডেন প্রবাসী আনিকা। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত পাল্টা আক্রমণে গোল শোধের চেষ্টা ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত 2-0 গোলে হার নিয়ে মাঠ ছাড়ে মারিয়া আনিকারা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন লড়াই প্রমাণ করে এশিয়ার মঞ্চে নিজেদের জায়গা করে নিতে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা। লড়াইটা ছিল সমানে সমান, ফলাফল চীনের পক্ষে, তবে হৃদয় জিতেছে বাংলাদেশ। ফারহান ইসান, এখন। শেষ করছে এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। কাতারের মার্কিন বিমান ঘাঁটি দুবাই কনসুলেটে ইরানের হামলা। হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারের নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত খামেনির ছেলে মুস্তফা। আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে আজ ও কাল 2টি বিশেষ ফ্লাইট চালাবে ইউএস বাংলা। ভিসার মেয়াদ শেষ হওয়াদের তথ্য সংগ্রহে প্রবাসী কল্যাণ। দুদিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৈঠক করবেন দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা ইস্যুতে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব করছে বিএফআইইউ। 3 কার্য দিবসের মধ্যে ব্যক্তিগত অ্যাকাউন্টের সব নথি জমার নির্দেশ। এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবে রাজধানীর বেশিরভাগ খাল দখলের অভিযোগ, খনন চালিয়ে পুনরুদ্ধারের আশ্বাস পানি সম্পদ মন্ত্রণালয়ের। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।